মধ্য চুয়াত্তরের বর্ষাকালের একটি দিন। অঝোরে বৃষ্টি হচ্ছে, চারপাশ অন্ধকার, আকাশ ঘন মেঘে ঢাকা। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান একাকী তার অফিস কক্ষে পায়চারি করছেন। তিনি দৃশ্যত খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং বিচলিত। তার সাথে দেখা করতে এসেছেন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলাম। অফিস কক্ষে তাকে দেখে মুখ ফেরালেন এবং খুবই বিমর্ষ কণ্ঠে স্বগতোক্তির মতো করে বললেন, আপনারা বাংলাদেশের মানুষকে চেনেন না। আমি জীবনের অনেকটা বছর তাদের সঙ্গে একসঙ্গে থেকেছি, বিভিন্ন পর্যায়ে একত্রে কাজ করেছি। তারা অত্যন্ত ক্ষমাহীন। আপনি যদি একটা ভুল করেন বা কোনো কাজে একবার ব্যর্থ হন, তাহলে আপনার সারা জীবনের অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। তারা এখন আমাকে জাতির পিতা বলে, কিন্তু পর মুহূর্তেই তারা বদলে যাবে, আমাকে জাতির বলে ডাকতে শুরু করবে। তিনি হয়তো তার রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় ধরেই ভেবেছিলেন। কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে সম্ভবত তিনি কিঞ্চিত দ্বিধাতেও ছিলেন। এর মধ্যেই এই নবীন দেশ এক ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে এবং পার করেছে। চারিদিকে সমস্যা, দলের লোকজন বেপরোয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বিষহ, মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর। তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার তখন ভাটার টান। এমন সময় তিনি একদলীয় বাকশাল প্রবর্তন করলেন। সারা জীবন তিনি বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের জন্য লড়াই করে অবশেষে কেন একদলীয় ব্যক্তিতন্ত্র শাসনের দিকে ঝুঁকেছিলেন সেটার বস্তুনিষ্ঠ কারণ খুঁজে পাওয়া সম্ভব নয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেনও জানতেন না তিনি কার সাথে পরামর্শ করে বাকশাল গঠনের পরিকল্পনা করেছিলেন। অনেকেই তাকে বলেন তাকে বুদ্ধি দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। তবে বাকশাল নিয়ে সিপিবির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাকশাল গঠিত হবার পরে সাংগঠনিকভাবে নগণ্য প্রতিনিধিত্ব সত্ত্বেও তারা বাকশাল কর্মসূচি এগিয়ে নিতে অতিমাত্রায় আন্তরিক ও উৎসাহী ছিল। এমনকি বাকশালে যোগ দেওয়ার জন্য তারা নিজেদের দলকে বিলুপ্ত করে দেয়। শ্রমিক শ্রেণীর দল দাবিদার কোনো দেশের কমিউনিস্ট পার্টির অপর একটি বুর্জোয়া দলে রাতারাতি এবং স্বেচ্ছায় বিলীন হয়ে যাওয়ার এমন ঘটনা আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে বিরল। যদিও দীর্ঘ প্রায় এক যুগ পর প্রকাশিত এক দলিলে সিপিবি দাবি করেছে বাকশালে যোগ দিলেও পার্টি গোপনে তার সংকুচিত একটি কাঠামো বজায় রেখেছিল। এতে প্রমাণিত হয় বাকশালের সাংগঠনিক কাঠামোর বিষয়ে সিপিবির অস্বস্তি ছিল। বাকশাল গঠনের ক্ষেত্রে সিপিবির যে সক্রিয় ভূমিকা ছিল সে বিষয়টি দলের পক্ষ থেকে স্বীকারোক্তি পাওয়া যায়। দল বিলুপ্ত করে বাকশালে যোগদানের বিষয়ে সিপিবির সম্পাদক মণ্ডলীর সভায় ভোটাভুটিতে যোগদানের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছিল। বাকশাল কর্মসূচি ঘোষণার কয়েকদিন পর 1975-এর 19শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিলুপ্ত সিপিবি ও সেই সময় বাকশালের নেতা মোহাম্মদ ফরহাদ বাকশালকে একটি বিপ্লবী প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন। বাকশাল নিয়ে দৃশ্যমান আলাপ নিজের রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে না করলেও সিপিবির সঙ্গে 6 মাস ধরে দীর্ঘ আলাপ করেছিলেন শেখ মুজিব। 1974-এর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মুজিবের সঙ্গে সিপিবির কয়েক দফা বৈঠক হয় এবং মুজিবের নেতৃত্বে সৎ ও সমাজতন্ত্র মনাদে নিয়ে যে একটি একদলীয় শাসন প্রতিষ্ঠিত হচ্ছে সে বিষয়ে সিপিবি ওয়াকিবহাল ছিল এবং নিজেদের পার্টিকে তারা সেভাবেই প্রস্তুত করেছিল। 73-এর জানুয়ারিতে ঢাকায় এবং মার্চে গোপালগঞ্জে সরকার ও ক্ষমতাসীন দলের কর্মী ও সংগঠকদের নির্মম হত্যাকাণ্ডের পরেও সিপিবির শর্তহীন ও লাগাতার সমর্থন শেখ মুজিবকে একদলীয় শাসনে উদ্বুদ্ধ করে থাকতে পারে। অনেকে মনে করেন সিপিবি এই সময় পশ্চিমবঙ্গের সিপিআই-এর অভিজ্ঞতা দিয়ে বিশেষভাবে প্রভাবিত ছিল, যে অভিজ্ঞতার মূল বিষয় ছিল সোভিয়েতপন্থী হিসেবে টিকে থাকতে হলে বাম মধ্য ঘরানার একটি বড় সংগঠনের আনুকূল্য প্রয়োজন। সিপিআই যেটা পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে, তবে সিপিবি ও সিপিআই উভয় সংগঠনই সে সময় সোভিয়েত তাত্ত্বিক আর উলিয়নভস্কি ও ভ পাভলের এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক উত্তরণ বিষয়ক তত্ত্ব দ্বারা প্রভাবিত ছিলেন। তাদের সেই তত্ত্ব অনুসারে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সহায়তায় অপুঁজিতান্ত্রিক পথে সমাজতন্ত্রে পৌঁছতে পারে। সমাজতন্ত্রে পৌঁছানোর এই বিশেষ প্রক্রিয়ায় মার্ক্সবাদী লেনিনবাদী পার্টির প্রত্যক্ষ নেতৃত্বের প্রয়োজন নেই। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার সোভিয়েতপন্থী কমিউনিস্ট পার্টিগুলো 1971 পরবর্তী সময় এই তত্ত্ব অনুসরণ করে সদ্য স্বাধীন দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালায় এবং তারা যথারীতি ব্যর্থ হয়।
এই তত্ত্বের আলোকে অধনবাদী পথে সমাজতন্ত্রে পৌঁছাতে করণীয় হল মিশ্র অর্থনীতি থেকে ধীরে ধীরে রাষ্ট্রীয় খাতকে একচেটিয়া করে তোলা, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্ব সমাজতান্ত্রিক শিবিরের সঙ্গে মৈত্রীবদ্ধ হওয়া, তাদের সহায়তা নেয়া, বৈপ্লবিক একনায়কতন্ত্র কায়েম, প্রয়োজনে অমার্ক্সীয় সমাজতন্ত্রীদের নেতৃত্বে সব ধরনের পুঁজির বিরুদ্ধে দৃঢ় সংকল্প ব্যবস্থা নেয়া ইত্যাদি। বাংলাদেশে 1971 থেকে 75 পর্যায়ে বাকশাল কায়েম, অর্থনীতিতে রাষ্ট্রীয় খাতের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা, রাজনীতিতে ন্যাপ, সিপিবি, আওয়ামী লীগের গণ ঐক্যজোট প্রতিষ্ঠা ইত্যাদি প্রধান ঘটনাবলীর পেছনে উলিয়ানভস্কির উপরোক্ত তত্ত্বের গভীর প্রভাব কাজ করেছে। 75 সালের 26শে মার্চ এক ভাষণে বাকশাল করার পেছনে শেখ মুজিব তার 4টি লক্ষ্য ছিল বলে প্রকাশ্যে জানিয়েছিলেন। এগুলো হলো দুর্নীতি দমন, উৎপাদন বৃদ্ধি, জন্ম নিয়ন্ত্রণ ও জাতীয় ঐক্য রচনা। তিনি ব্যাখ্যা করে বলেন যে উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিটি গ্রামে কোঅপারেটিভ করতে হবে, জমি রাষ্ট্রায়ত্ত করা না হলেও ফসল পাবে সবাই, আর জাতীয় ঐক্য গড়ার জন্য দেশে একটি মাত্র দল থাকবে। তার ভাষায় তিনি চান শোষিতের গণতন্ত্র। বোঝা যায় তিনি বাকশাল গঠন করেছিলেন সোভিয়েতের আদর্শে। পার্থক্য এই যে কমিউন না করে তিনি কোঅপারেটিভ গড়ার কথা বলেছিলেন, জমির মালিকানা যেখানে ব্যক্তিগত। যারা দলীয় রাজনীতি করতেন না তেমন বুদ্ধিজীবীদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাকশালে যোগদানের জন্য কেবল উৎসাহিত নয়, রীতিমতো ভয় ভীতি দেখানোর ঘটনাও ঘটে। অবিশ্বাস্য হলেও সত্য যে বাকশালে যোগ দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যদেরকেও উৎসাহিত করা হয়। বাকশাল সরকারের প্রধানমন্ত্রী মনসুর আলী এক সেনা সমাবেশে বলেন যে দেশে দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য বাকশালে যোগ দিয়ে সেনাবাহিনীকেও সহযোগিতা করতে হবে। শেখ মুজিবের নিজের দলের বেশিরভাগ নেতা বাকশাল সমর্থন করেননি। শেখ মুজিব নিহত হবার মাত্র 7 দিন আগে সংসদ সদস্যদের মতামত জানার জন্য যে গোপন ব্যালট করেছিলেন তাতে 307 জন সাংসদের মধ্যে বাকশাল পদ্ধতিকে সমর্থন করেছিলেন মাত্র 117 জন। স্বাধীন সংবাদ মাধ্যমের অভাবে সেই সময় সকল প্রতিবাদ প্রকাশ পাচ্ছিল গুপ্ত হত্যা এবং বোমাবাজির মাধ্যমে। ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ করে মে মাস পর্যন্ত কয়েকজন সংসদ সদস্য সহ বাকশালের বহু স্থানীয় নেতা নিহত হন যশোর, নেত্রকোনা, ফরিদপুর, ঝিনাইদহ, গাইবান্ধা, টাঙ্গাইল ও টুঙ্গিপাড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে। অথচ এমন সব অরাজকতাকে বাকশাল প্রবর্তনের কারণ হিসেবে শাসক দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল। বাকশালের সার কথা ছিল এই যে দেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, তার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। বলতে গেলে বাকশাল ছিল আওয়ামী লীগেরই পরিবর্তিত নাম এবং রূপ। যদিও এই দলে সিপিবি এবং ন্যাপ যোগ দিয়েছিল, কিন্তু কার্যনির্বাহী কমিটিতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের প্রতিনিধি ছিল না। নতুন দলটির প্রতীক ছিল আওয়ামী লীগেরই নৌকা প্রতীক। 115 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে অপর দলগুলোর প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। যেমন সিপিবির ছিলেন মাত্র একজন, মোহাম্মদ ফরহাদ, তাও তিনি ছিলেন 77 নম্বর সদস্য। এই একটিমাত্র দলে চেয়ারম্যানই হবেন সর্বময় ক্ষমতার অধিকারী। যদিও ওই চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবেন তার কোনো বিধান করা হয়নি, অর্থাৎ শেখ মুজিব নিজেই হবেন নতুন দলের চেয়ারম্যান। এটা এত বেশি স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয় যে তার জন্য কোনো নির্বাচনী প্রক্রিয়ার উল্লেখ করারও প্রয়োজন বোধ করেননি নতুন দলের উদ্যোক্তারা। চেয়ারম্যানের পর সবচেয়ে ক্ষমতাসম্পন্ন কাঠামো হল একক দলটির কার্যনির্বাহী কমিটি। সাধারণ সম্পাদক সহ যারা 15 জন সদস্যের সকলকে চেয়ারম্যানই মনোনীত করবেন। একক এই দলের শ্রমিক, কৃষক, ছাত্র, মহিলা ও যুব বিষয়ে অঙ্গ সংগঠন থাকবে। তার বাইরে দেশে আর কোনো শ্রমিক, কৃষক, ছাত্র, মহিলা, যুব সংগঠন থাকতে পারবে না। পার্লামেন্টের নির্বাচনে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাকে চেয়ারম্যানের অর্থাৎ শেখ মুজিবের অনুমতি নিতে হবে। চেয়ারম্যান ইচ্ছে করলে গঠনতন্ত্র পাল্টাতে পারবেন এবং চেয়ারম্যানই গঠনতন্ত্রের একমাত্র ব্যাখ্যাদানকারী হবেন। বাকশাল ব্যবস্থায় জেলায় মূল প্রশাসক হিসেবে যে গভর্নর নিয়োগ পাবেন তারাও হবেন প্রেসিডেন্ট হিসেবে শেখ মুজিবুর রহমানের মনোনীত। শেখ মুজিব একটিমাত্র সংসদীয় আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য ছিলেন মাত্র। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার বিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন লাভ করায় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা লাভ করেন। এই ব্যবস্থায় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী। কিন্তু 75-এর 25শে জানুয়ারি সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো তাতে সংসদীয় পদ্ধতির অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির হাতে নির্বাহী সমস্ত ক্ষমতা এবং আইন ও বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণের দায়িত্বভার অর্পণ করা হলো।
চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই একদলীয় নয়া পদ্ধতিতেও বিধান করা হয়েছিল যে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কিন্তু 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনী বিল পাশ হওয়ার কিছুক্ষণের মধ্যে শেখ মুজিব স্পিকারের কাছে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এভাবে নতুন বিধানে নির্দেশিত জনগণের প্রত্যক্ষ ভোটের ব্যবস্থাও অগ্রাহ্য করা হলো। শুধুমাত্র একটি বিলের মধ্যে দিয়ে শেখ মুজিব নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হলেন, সমুদয় রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ আসনে আরোহণ করলেন। চতুর্থ সংশোধনীর এই বিধান একই সাথে পাশ ও প্রবর্তন করা হয়েছিল এবং ওই সময় বহাল রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়নি, যা ছিল সংবিধানের অপরিহার্য নির্দেশ। কেননা চতুর্থ সংশোধনী পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান বা বহাল রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে পদচ্যুত ঘোষণা করা হয়েছিল। এতে বলা হয়, এই বিধান জারির পর থেকে শেখ মুজিব বাংলাদেশে রাষ্ট্রপতি পদে বহাল থাকবেন, যেন তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। আরও বলা হলো, ধরে নিতে হবে যে তিনি রাষ্ট্রপতি পদে ভোটে নির্বাচিত হয়েছেন। জাতীয় দল সৃষ্টির মধ্যে দিয়ে কেবল যে দেশের অন্য সকল রাজনৈতিক দল ও সংগঠন বিলুপ্ত করা হলো তাই নয়, 2 যুগের পুরনো আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে দেওয়া হলো। কেবল আওয়ামী লীগের বিলুপ্তি নয়, এই সময় সংসদীয় গণতন্ত্রের অবসান ঘটানো হয় এবং সংবিধানের মৌলিক চরিত্র পাল্টে ফেলা হয়। পাকিস্তান রাষ্ট্র স্বৈরাচারী রূপ পরিগ্রহ করতে 1 দশক সময় নিলেও বাংলাদেশের স্বাধীনতার মাত্র 4 বছরের মধ্যে আনুষ্ঠানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা এবং তা অতীতের চেয়েও নিকৃষ্ট রূপ পরিগ্রহ করায় জনগণই কেবল নয়, তাতে খোদ মুজিব সরকারের নীতি নির্ধারক থেকে শুরু করে সমর্থক পরিমণ্ডলেও গুরুতর প্রশ্ন ওঠে। বাকশাল গঠন করে যখন দুটি সরকারি আর সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা দুটি স্বাধীন সংবাদপত্র, মোট 4টি ছাড়া আর সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো, তখন এই বিষয়ে বিবিসির বাংলা বিভাগের প্রযোজক সিরাজুর রহমানের সাথে এক সাক্ষাৎকারে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার দেশে ফ্রিস্টাইল চলবে না। তিনি আরও বলেছিলেন যে খবরের কাগজের সংখ্যা কমিয়ে যে নিউজ প্রিন্ট বাঁচবে তা বিদেশে বিক্রি করে সেই পয়সা দিয়ে খাদ্যশস্য কিনে তিনি দেশের গরিব মানুষকে বাঁচাবেন। ততদিনে কিন্তু 1974-এর দুর্ভিক্ষ, যাতে 30,000 লোক মারা যাবার কথা সরকারিভাবে স্বীকার করা হয়েছিল, পার হয়ে এসেছে বাংলাদেশ। 1964 সালে পাকিস্তানের লৌহমানব আইয়ুব খানের স্বৈরতান্ত্রিক শাসনকালে শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেছিলেন, যারা গণতান্ত্রিক আদর্শ ও ব্যবস্থায় বিশ্বাসী, কেবল সাময়িকভাবে তাদের কণ্ঠরোধ করা যায়। অত্যাচার ও নিপীড়ন যদি বন্ধ না হয়, গণতন্ত্র যদি পুনরুজ্জীবিত করা না হয়, যদি কর্তৃপক্ষ গণতান্ত্রিক আন্দোলন চলতে না দেন, তাহলে তাদের জেনে রাখা উচিত তেমন পরিস্থিতিতে জনসাধারণ অগণতান্ত্রিক ব্যবস্থায় বেছে নিতে পারে। আর যদি তেমনটি ঘটে, তাহলে সেটা হবে এই দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। অথচ দেখা গেল সারা জীবন তিনি যা যা বলেছেন, চর্চা করেছেন এবং যেসব গণতান্ত্রিক সংস্কৃতির জন্য লড়েছেন, সেগুলো প্রতিষ্ঠা করতে গিয়ে মাত্র 2-3 বছরেই তিনি বিরক্ত হয়ে পড়েছেন। বাকশাল পদ্ধতিতে ভারতের সায় ছিল বলে অনুমান করা যায়, কেননা ভারতের তৎকালীন ক্ষমতাসীনরা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের বিলুপ্তি এবং বাকশাল প্রবর্তনকে অভিনন্দন জানিয়েছিল। শেখ মুজিব তার নয়া পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে যে সকল কর্মসূচি ঘোষণা করেন, সেগুলো ছিল: 1. প্রতি গ্রামে বাধ্যতামূলক বহুমুখী সমবায় সমিতি গঠন। ধাপভিত্তিতে 5 শালা পরিকল্পনাধীনে এর অস্তিত্ব থাকবে। 500 থেকে 1000 পরিবারের সমন্বয়ে একটি সমবায় সমিতি গঠন করা হবে। সমবায়গুলো দেশের সর্বনিম্ন অর্থনৈতিক ইউনিট হিসেবে বিবেচিত হবে এবং এগুলো গঠনের সাথে সাথে সকল ইউনিয়ন পরিষদের অস্তিত্ব বিলুপ্ত হবে। সার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং পূর্ত কর্মসূচি পরিচালনা সহ সরকারি সকল সাহায্যমূলক তৎপরতা এই সমবায় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত হবে। জমির উপর বিদ্যমান মালিকানা ব্যবস্থা অক্ষুণ্ণ রাখা হবে, তবে জমির সমস্ত উৎপাদন বিভক্ত করা হবে 3 ভাগে। এর মধ্যে 1 ভাগ থাকবে মালিকের কাছে এবং বাকি 2 ভাগ থাকবে সমবায় ও সরকারের কাছে। দেশের সকল কর্মক্ষম বেকার এবং ভূমিহীন জনগোষ্ঠী সমবায়ের সদস্য হবে এবং তা থেকে সমান হিস্সা ভোগ করবে। যুবগোষ্ঠী এই সমবায় পরিচালনায় মুখ্য ভূমিকা গ্রহণ করবে। 2. বাকশাল যুব সম্প্রদায়, মহিলা, শ্রমিক, কৃষক এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে প্রতি থানায় একটি করে প্রশাসনিক পরিষদ গঠন করা হবে। পরিষদের প্রধান হবেন একজন গভর্নর। তিনি একজন সংসদ সদস্য বা রাজনৈতিক কর্মী হবেন, এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। একজন বিশ্বাসী সরকারি কর্মকর্তাকেও গভর্নর হিসেবে নিযুক্তি দেওয়া যেতে পারে। জেলা প্রশাসনিক পরিষদগুলো কাজ করার 1 বছর পর এই ধরনের থানা প্রশাসনিক পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হবে। 3.
বিদ্যমান জেলাগুলো বিলুপ্ত করে প্রতিটি মহকুমাকে একটি করে জেলায় পরিণত করে তাকে জনগণ বাকশাল, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তার সমন্বয়ে গঠিত নয়া প্রশাসনিক পরিষদের আওতাধীনে নিয়ে আসা হবে। একজন গভর্নর এই ধরনের প্রশাসনিক পরিষদের প্রধান হিসেবে স্থানীয় প্রশাসন পরিচালনা করবেন। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, সেচ ব্যবস্থা এবং পরিবার পরিকল্পনা থেকে শুরু করে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব প্রশাসনিক পরিষদগুলোর উপর ন্যস্ত করা হবে। জেলা প্রশাসক পরিষদের সচিব হিসেবে কাজ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার সহ সরকারের সকল পর্যায়ের প্রতিষ্ঠান পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। জেলায় নিযুক্ত সেনাবাহিনী, জাতীয় রক্ষী বাহিনী, বিডিআর, পুলিশ ইত্যাদি ফোর্স গভর্নরের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। অন্য কথায়, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, আইন শৃঙ্খলা বিধান ও দৈনন্দিন প্রশাসনের সামগ্রিক দায়িত্ব প্রশাসনিক পরিষদ এবং গভর্নরের উপর ন্যস্ত হবে। জেলা প্রশাসনিক পরিষদ কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে থেকেই কাজ করবে। এগুলো সবই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এক একটি পর্যায় হিসেবে গণ্য হবে। 4. বিচার নিষ্পত্তির প্রক্রিয়ার ব্যাপক পরিবর্তন সাধন করা হবে এবং বিচার ব্যবস্থা এমনভাবে পুনর্বিন্যাস করা হবে যাতে করে সাধারণ লোকের পক্ষে সুবিচার প্রাপ্তি ত্বরান্বিত এবং নিশ্চিত হয়। তড়িৎ এবং কম খরচে সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি থানা পর্যায়ে আদালত এবং ট্রাইব্যুনাল গঠন করা হবে। 5. রাজধানী কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন এনে আমলাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তে গণমুখী ব্যবস্থার প্রবর্তন করা হবে এবং আরও অধিক সংখ্যক কর্পোরেশনকে মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণে আনা হবে। উপরোক্ত 5টি প্রধান বিষয় ছাড়াও শেখ মুজিব তার প্রবর্তিত নয়া পদ্ধতি পরিচালনার লক্ষ্যে আরও কতিপয় নীতিমালা ঘোষণা করেন। সেগুলো হলো: 1. নয়া পদ্ধতি প্রতিটি পর্যায়ে জাতীয় ঐক্য স্থাপনে সহায়ক হবে। এই পদ্ধতিতে কর্মক্ষম প্রতিটি লোকের জন্য জাতি সংগঠনের লক্ষ্য নিয়ে কাজ করার অধিকার নিশ্চিত করা হবে। শেখ মুজিবের উদ্দেশ্য ছিল সেনাবাহিনী, নৌবাহিনী, রক্ষী বাহিনী, বিডিআর, পুলিশ বাহিনী, রাজনীতিবিদ নির্বিশেষে সকল পেশার লোকদের কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় সাধন। তিনি সমাজের চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, বুদ্ধিজীবী এবং অন্যান্য সকল চিন্তাধারা, সৃজনী শক্তি ও বিশ্বাসের সমন্বয়ে সমাজ ও জাতি গঠনে অবদান রাখার উপযোগী দক্ষ ও অভিজ্ঞ জনগণকে নিয়ে একটি অভিন্ন মোর্চা গঠনে অভিলাষী ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে কেবল একটি একদলীয় রাজনৈতিক ব্যবস্থাধীনে সকল পর্যায় থেকে ক্যাডার সংগ্রহ করেই এই ধরনের মোর্চা গঠন করা সম্ভব। 2. প্রস্তাবিত নয়া পদ্ধতিতে সেনাবাহিনীকে গণবাহিনীতে রূপান্তরের অভিলাষ ব্যক্ত করা হয়েছিল। কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই বাহিনী গঠন করার ইচ্ছা ছিল না। দেশের প্রতিরক্ষা এবং জাতি গঠন প্রক্রিয়ায় গণবাহিনীকে নিয়োজিত রাখা ছিল এই ব্যবস্থার মূল লক্ষ্য। 3. গ্রাম পর্যায় থেকে শুরু করে সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জনস্বার্থের অনুকূল রাজনৈতিক সংগঠন গড়ে তোলা ছিল নব উদ্ভাবিত প্রক্রিয়ার উদ্দেশ্য। 4. সমন্বিত উদ্যোগে অধিকতর পরিশ্রমে খেতে, খামারে, কলকারখানায় উৎপাদন বহুগুণে বৃদ্ধি করে অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ বাড়ানো হবে। 5. সম্পূর্ণ নতুন ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হবে। 6. সমাজ থেকে দুর্নীতির মূলোচ্ছেদ করা হবে। বিদ্যমান প্রশাসন ব্যবস্থা দুর্নীতিতে নিমগ্ন এবং সেজন্য দুর্নীতি অপসারণের লক্ষ্যে প্রথম কাজ হবে বিদ্যমান প্রশাসন পদ্ধতির রূপান্তর সাধন। জনগণ, রাজনৈতিক নেতা এবং নবনিযুক্ত গভর্নরদের প্রতিটি পর্যায়ে সততা, নিষ্ঠা ও দুর্নীতিহীনতার ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঘুষ গ্রহণকারী এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন জীবনযাপনকারী লোকদের সামাজিকভাবে বয়কট করা হবে। দুর্নীতির বিরুদ্ধে দেশের সকল জনগোষ্ঠীকে সক্রিয় করে তোলা হবে, কারণ কেবল দুর্নীতি রোধ করা গেলেই 30% সমস্যার সমাধান হবে। 7. সকল পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা স্বয়ংক্রিয়ভাবে বাকশালের সদস্য বলে বিবেচিত হবেন। নির্বাহী, কেন্দ্রীয়, জেলা ও অন্যান্য পর্যায়ের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর সদস্যদের বাছাই না করেই বাকশালে অন্তর্ভুক্ত করা হবে। তবে বাকশালের সদস্য না হলে কেউ সরকারের কোনো দায়িত্বে সমাসীন থাকতে পারবেন না। 8. দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে সরকারের সমস্ত কর্মসূচি শেষ হয়ে যাবে না। উৎপাদন বৃদ্ধি, পরিবার পরিকল্পনার বাস্তবায়ন, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ এবং জাতীয় ঐক্য স্থাপনার এটি হবে কেবল প্রাথমিক একটি পর্যায়। এর মূল উদ্দেশ্য হল শোষণ, নির্যাতন, দুর্নীতি ও অবিচার মুক্ত সমাজ ব্যবস্থার প্রবর্তন করে স্বাধীনতার মূল লক্ষ্যের বাস্তবায়ন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পরিচিতি নিশ্চিত করা। বাংলাদেশে কেবল বাংলাদেশি ধরনের সমাজতন্ত্রই প্রবর্তিত হবে এবং বাইরে থেকে ধার করা পদ্ধতি এখানে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের নিজস্ব ভাবমূর্তি। 9.
স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানের সহযোগী হিসেবে ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত জনগোষ্ঠীকে কঠোরভাবে দমন করা হবে। ক্ষমা ঘোষণার সুযোগ গ্রহণ করেও কোনো কোনো গোষ্ঠী বাংলাদেশকে একটি প্রদেশ হিসেবে রূপান্তরের প্রচেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীকে তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগের স্বীকৃতি দেওয়া হবে না। 10. শ্রমিক, মালিক এবং সরকারি শ্রম বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় শিল্পনীতি প্রণয়ন করে শিল্প প্রতিষ্ঠানগুলো পরিচালনার ব্যবস্থা নেওয়া হবে। আগেই বলা হয়েছে যে পূর্ব প্রস্তুতি ছাড়াই শেখ মুজিব তার এই কর্মসূচি ঘোষণা করেন, যার ফলে ক্ষেত্র বিশেষে তার বক্তব্য ছিল খাপছাড়া এবং অসংলগ্ন। মুজিবের এই উল্টো যাত্রায় তার আশেপাশের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা খুব অল্প সহকর্মী সেদিন স্বচ্ছ ও স্পষ্টভাবে বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। 292 জন সরকার দলীয় সংসদ সদস্যের মধ্যে কেবল জেনারেল এম.এ.জি. ওসমানী ও ব্যারিস্টার মইনুল হোসেন চতুর্থ সংশোধনী মেনে নিতে না পেরে সংসদ সদস্য পদ ছেড়ে দেন। এছাড়া আওয়ামী লীগ দলীয় কসবার এমপি অ্যাডভোকেট সিরাজুল হক ও এ সময় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় সরকারের গণতন্ত্র বিরোধী কাজের সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন। সংসদের সংবিধানের চতুর্থ সংশোধনীর বিল উত্থাপনের আগে 18 জানুয়ারি আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টি সর্বশেষ যে বৈঠকটি হয়, সেখানে সম্ভাব্য সংশোধনী প্রস্তাবের বিরোধিতা করে জেনারেল ওসমানী বলেছিলেন, আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা ইয়াহিয়া খানকে দেখেছি, আমরা শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমান খান হিসেবে দেখতে চাই না। ওসমানী বা মইনুল হোসেন বা সিরাজুল হকদের এইরূপ বিরোধী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক কোনো আচরণ করা হয়েছে বলে জানা যায় না। সেই সভায় জেনারেল ওসমানী ব্যারিস্টার মইনুল হোসেন ছাড়াও নূরে আলম সিদ্দিকী অত্যন্ত যুক্তিপূর্ণ জোরালো বক্তব্যের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থার তীব্র বিরোধিতা করলেন। যারা এর পক্ষে বলেন তাদের যুক্তি আবেগেই বেশি ছিল। বেশিরভাগ পক্ষের বক্তব্য ছিল এমন, বঙ্গবন্ধু আপনি যাই করেন সেটাই ভালো, যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক এবং যা বলেন সেটাই শেষ কথা। সংসদীয় দলের সেই সভায় শেখ মুজিব সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তাদের কঠোর ভাষায় তিরস্কার করেন। সংসদ সদস্যদের ঢালাওভাবে দুর্নীতিবাজ বলেন। তরুণ এমপি ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতিবাদে বলেন, আমাদের সবাইকে চোর না বলে যারা চুরি করেছে, যাদের বিরুদ্ধে প্রমাণ আছে, তাদের বিচার করলেই তো হয়। এমন সময় পেছন থেকে একজন চেয়ার তুলে মইনুল হোসেনকে আঘাত করতে চায়। শেখ মুজিব চিৎকার করে উদ্যত ব্যক্তিকে থামতে বলেন। সংসদীয় দলের বৈঠকের শেষ দিন 21 জানুয়ারি মিজানুর রহমান চৌধুরীর বক্তৃতা করার কথা ছিল। সেদিন তিনি বেশ সেজেগুজে স্যুট পরে গিয়েছিলেন। সভার কাজ শুরু হওয়ার পর সৈয়দ নজরুল ইসলাম আলোচনার সূত্রপাত করলেন। তিনি বললেন, বঙ্গবন্ধু আপনি সরকার পদ্ধতি সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন সেটা আসলে কি এবং কেন এই সিদ্ধান্ত নিচ্ছেন তা বুঝিয়ে বলুন। আপনি যা বলবেন তাই গৃহীত হবে এবং পরে তা আইনে প্রণীত হবে। বঙ্গবন্ধু বললেন, তিনি সংসদীয় পদ্ধতি সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতি শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চান। বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে আগ্রহী। এই প্রসঙ্গে শেখ মুজিব আরও বলেন, তিনি কোনো কিছু চাপিয়ে দিতে চান না। উপস্থিত সংসদ সদস্যগণ আলোচনার মাধ্যমে যা স্থির করবেন সেটাই তিনি গ্রহণ করবেন। শেখ মুজিব সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে এর উপর আলোচনা করার আহ্বান জানান। মিজানুর রহমান চৌধুরী আলোচনায় অংশগ্রহণ করার জন্য দাঁড়ান। তার সামনেই শেখ মুজিব এবং 4 সিনিয়র নেতা উপস্থিত। কথা শুরু করার ক্ষণে শেখ মুজিব আকস্মিকভাবে দাঁড়িয়ে আহ্বান জানালেন, যারা আমার বক্তব্যের সমর্থন করো তারা হাত উঠাও। পলকের মধ্যে সভাস্থলে হাত উঠে গেল। আড়ালে 2-4 জন হাত না তুললেও এমনভাবে বসেছিলেন যাতে তারা বঙ্গবন্ধু দৃষ্টির আড়ালে থাকতে পারেন। সে সময় জেনারেল ওসমানী ও মইনুল হোসেন সভাস্থলে উপস্থিত ছিলেন না। সম্ভবত নূরে আলম সিদ্দিকী অনুপস্থিত ছিলেন। মিজান চৌধুরী বক্তৃতার জন্য দাঁড়িয়ে আছেন। ওদিকে হাত উঠানো হয়ে গেলে তখন শেখ মুজিব খুব উচ্চস্বরে মিজানুর রহমান চৌধুরীকে বললেন, বসো বসো। অগত্যা তিনি বসে পড়লেন। তিনি ইঙ্গিতে মিজান সাহেবকে হাত তুলতে নির্দেশ দিলেন। মিজান সাহেব মাথা নেড়ে হাত তুলতে অস্বীকার করলেন। এরপর ক্যাপ্টেন মনসুর আলী একদিন মিজানুর রহমান চৌধুরীকে নিয়ে গেলেন শেখ মুজিবের কাছে। ক্যাপ্টেন মনসুর আলী গুমোট ভাব কাটানোর জন্য বললেন, মিজান তুমি একটা চুটকি বলো, নেতা তো এত কাজ করেছেন, তার একটা ডাইভারশন দরকার। শুনে মুজিব একটু রাগত স্বরেই বললেন, দরকার নেই, আমি ওর কথা শুনতে চাই না। মিজানুর রহমান বললেন, কেন, কি হয়েছে? মুজিব বললেন, তুমি আমার কথা শোনোনি, বেয়াদবি করেছো। আমি ইশারা করার পরও তুমি সেদিন সংসদীয় দলের সভায় বাকশালের পক্ষে ভোট দাওনি। মিজান বললেন, আমি আপনার দীর্ঘদিনের কর্মী, 4র্থবারের মতো সংসদ সদস্য। আপনি শাসনতন্ত্রের যে সংশোধনী করেছেন তা আপনার ইমেজকে জর্জ ওয়াশিংটন বা আব্রাহাম লিঙ্কনের ইমেজে উন্নীত করে, না
আইয়ুবের ইমেজে পর্যবেসিত করে, এই দ্বিধা বিদূরিত হওয়ার আগ পর্যন্ত আমি কেমন করে ভোট দেই? এর উত্তরে শেখ মুজিব বলেন, এই পার্লামেন্টারি পদ্ধতির গণতন্ত্র গ্রেট ব্রিটেনে এক ভোটে সরকার রক্ষা করেছে। ভারতে ম্যাডাম গান্ধীর সরকার অল্পের জন্য টিকে আছে। এসব আমি বুঝি, কিন্তু দেশের অবস্থা যে পর্যায়ে গেছে তাতে আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। 25 থেকে 30টির বেশি আসন আমরা পাবো না। তখন জামাত অন্যান্য স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে জোট বেঁধে আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে কচুকাটা করবে। এই অবস্থা থেকে দেশকে রক্ষার জন্যই আমি এই পথ নিয়েছি এবং এটি অত্যন্ত সাময়িক। 80 সালের মধ্যে বিপুল পরিমাণ গ্যাস ও তেল আমরা আহরণ করতে পারব। এতে দেশের অর্থনৈতিক সমস্যার সমাধান করে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করা সম্ভব হবে। 1980 সালের মধ্যে আমি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনব। সংবিধানকে আবার সংশোধন করব। যদিও বাকশাল করেছি সংসদে আইনের মাধ্যমে, ওই একই আইনের মধ্যে বিধান রেখেছি। আমি একক সিদ্ধান্তে বাকশাল থেকে ফিরে এসে বহুদলীয় গণতন্ত্র পুনর্বর্তন করতে পারব। সেই অঙ্গীকার কতটা জোরালো আন্তরিক ছিল সেটার মূল্যায়ন করা আজ কঠিন হলেও জাতীয় ইতিহাস ও চরিত্র নির্ণয়ের স্বার্থে তা বিশেষ প্রয়োজন। সেই সাথে জাতীয় রাজনৈতিক নেতৃত্ব কতটা সুষ্ঠু অথবা অগোছালো কিংবা শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার সুবিধাবাদী চিন্তাধারায় নিমজ্জিত ছিল তাও উদ্ঘাটন করা জরুরি। যে কেউ ইচ্ছা করলে সরকারি দল বাকশালে যোগদান করতে পারে, এটা ছিল সরকারি ঘোষণা। আসলে যোগ না দিয়ে কারো নিস্তার পাওয়ার উপায় ছিল না। ভেতরে ভেতরে সমস্ত সরকারি বেসরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছিল সবাইকে জাতীয় দলে যোগ দেওয়ার আবেদনপত্রে সই করতে হবে। কর্তৃপক্ষ যাকে বিপজ্জনক মনে করে তাকে সদস্যপদ দেবে না, কিন্তু বাংলাদেশে বাস করে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকতে চাইলে জাতীয় দলের সদস্যপদের আবেদনপত্রে সই করতেই হবে। সর্বত্র বাকশালে যোগদানের একটা হিড়িক পড়ে গেল। শেখ মুজিবুর রহমান যেদিন আনুষ্ঠানিকভাবে বাকশালের কেন্দ্রীয় দপ্তর উদ্বোধন করতে এলেন, তাকে স্বাগত সম্ভাষণ জ্ঞাপনের উদ্দেশ্যে গোটা দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শ্রমিক, কৃষক ও সমাজের সর্বস্তরের মানুষকে হাজির থাকতে বাধ্য করা হয়েছিল। সেদিন ছিল মুষলধারে বৃষ্টি। অবিরাম ধারাস্রোতে প্লাবিত হয়ে ভেজা কাকের মতো সুদীর্ঘ মানুষের সারি। কিভাবে রাস্তায় তারা অপেক্ষা করছিলেন, যারা এই দৃশ্য দেখেছেন ভুলবেন না। মহিলাদের গাত্রবস্ত্র ভিজে শরীরের সঙ্গে একাট্টা হয়ে গিয়েছিল। সুবিশাল জনারণ্যে দেশের নারীগুলোকে লজ্জা শরম জলাঞ্জলি দিয়ে শঙ্কিত চিত্তে তার আগমনের প্রতীক্ষা করতে হচ্ছিল। অবাক করা বিষয় হলো, জাসদের তরফ থেকে মুজিবের বাকশালের জোরালো বিরোধিতা হয়নি। সম্ভবত এই বিষয় বিরোধিতায় তাদের নৈতিক ভিত্তি ছিল না, কারণ স্বাধীনতার পরপর সিরাজুল আলম খানের 3 গুরুত্বপূর্ণ সহযোগী আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ ও শরীফ নুরুল আম্বিয়া বিবৃতি দিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সদস্যদের নিয়ে একটি জাতীয় বিপ্লবী সরকার গঠনেরই দাবি জানিয়ে আসছিলেন। তারা সেদিন জরুরি অবস্থা ঘোষণারও আহ্বান জানান, যা ছিল স্পষ্টত গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব। রাজনৈতিক ব্যবস্থা হিসেবে বাকশাল ছিল তাদের 3 বছর আগেকার দাবিরই কাছাকাছি কর্মসূচি, কিন্তু বাকশাল কায়েমের পরে প্রথম তাৎক্ষণিক আঘাত আসে জাসদের উপরই। সংবিধানের 4র্থ সংশোধনী পাশের 48 ঘণ্টা পরপরই পুলিশ জাসদের মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক গণকণ্ঠ কার্যালয় দখল করে নেয়। সে সময়ের বাণিজ্যমন্ত্রী শেখ মুজিবের রাজনৈতিক বন্ধু খন্দকার মোশতাক আহমেদ নানাভাবেই চেষ্টা করেছিলেন সংবিধান পরিবর্তন এবং একদলীয় শাসন প্রবর্তন থেকে শেখ মুজিবকে নিবৃত্ত করতে। তিনি শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার স্বামী M.A. ওয়াজেদ মিয়াকে বলেছিলেন, এটা মারাত্মক ভুল হবে। এ বিষয়ে শেখ মুজিবের সাথে কথা বলার জন্য ওয়াজেদ মিয়ার সাথে খন্দকার মোশতাক আহমেদ 3 বার আলাপ করেন। যেদিন বাকশাল প্রবর্তনের লক্ষ্যে 4র্থ সংশোধনী গৃহীত হয়, তার আগের রাতেও ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাসভবনে গেলে সেখানে ওয়াজেদ মিয়াকে গেট থেকে আমগাছতলায় টেনে নিয়ে যান খন্দকার মোশতাক। তাকে তখন খুব উত্তেজিত দেখালেও তিনি ওয়াজেদ মিয়াকে স্নেহের সুরে বলেন, বাবা ওয়াজেদ, আগামীকাল তোমার শ্বশুর সংবিধানে যে পরিবর্তন ঘটাতে যাচ্ছেন তা করা হলে সেটা শুধু একটা মারাত্মক ভুলই হবে না, দেশে বিদেশে তার ভাবমূর্তিরও অপূরণীয় ক্ষতি হবে। 3য় তলার বৈঠকখানায় গিয়ে তাকে একটু বোঝাও। 3 তলায় ওয়াজেদ মিয়া গিয়ে দেখলেন সেখানে সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন মনসুর আলীর সঙ্গে হাসি ঠাট্টা করছেন শেখ মুজিব। তারা চলে গেলেই ওয়াজেদ মিয়া কথাটা বলার সুযোগ খুঁজছিলেন। সেই রাতের খাবার তিনি শেখ মুজিবের সঙ্গেই খান।
খাওয়ার পরেই শেখ মুজিব কোনো কথা না বলে শোবার ঘরে চলে যান। ঠিক সেই মুহূর্তে শেখ ফজলুল হক মনির শয়নকক্ষে ঢুকেই দরজা বন্ধ করে দেন। রাত 1:15টায় যখন ওয়াজেদ মিয়ার দেখা করার আশা ছেড়ে দিয়ে ফিরে আসেন, তখনও শেখ মুজিবের সাথে রুদ্ধদ্বার আলাপ চলছিল শেখ মুনির। বাকশালের 115 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে রাজনৈতিক পর্যায়ে আওয়ামী লীগ বহির্ভূত মাত্র 10 জনকে স্থান দেওয়া হয়। এদের মধ্যে 7 জন ছিলেন সাবেক ন্যাব ও সিপিবির। বাকি 3 জনের মধ্যে আতাউর রহমান খান তার সংসদ সদস্য পদের পদ বহাল রাখার লক্ষ্যে বাকশালে যোগদান করেন। অন্য 2 জন ছিলেন পার্বত্য চট্টগ্রামের নেতা মং প্রুয়েসাই এবং বর্ষিয়ান বামপন্থী কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ। 20 জন ঊর্ধ্বতন আমলা, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভারের সম্পাদক এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদেরকেও বাকশালের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য অনেকেই অভিযোগ করেন যে তারা চাপের মুখে কেন্দ্রীয় কমিটি থেকে অন্তর্ভুক্তি হতে স্বীকৃতি জানিয়েছিলেন এবং জোর করে তাদের সম্মতি আদায় করা হয়। বাকশাল চালুর আগে শেখ মুজিব তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী তাজউদ্দিনের কাছে একটা ফোন পেয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনি একদলীয় শাসন ব্যবস্থা করতে যাচ্ছেন, কিন্তু আপনাকে আমি অনেকবারই বলেছি আমার দ্বিমতের কথা, আর আজ আমার চূড়ান্ত মতামত দিচ্ছি। আমি আপনার এই একদলীয় শাসনের সঙ্গে একমত নই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার হাতে এতই ক্ষমতা দেওয়া হয়েছে যে সেই ক্ষমতা বলে দেশে একদলীয় ব্যবস্থা বা আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা বক্তৃতায় সবসময় বলে এসেছি যে একটা সুখী সমৃদ্ধশালী দেশের কথা যার ভিত্তি হবে গণতন্ত্র। যে গণতন্ত্রের গুণগান করেছি আমরা সবসময়, আজকে আপনি কলমের এক খোঁচায় সেই গণতন্ত্রকে শেষ করে দিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা জারি করতে যাচ্ছেন। By taking this step, you are closing all the doors to remove you peacefully from your position. 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে সংবিধানের 4র্থ সংশোধনী বিল উত্থাপন করেন। এই সংশোধনীর মাধ্যমে দেশে প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাকশাল ব্যবস্থা চালু করা হয়। উত্থাপনের মাত্র 15 মিনিটের মধ্যে এই বিল সংসদে পাশ হয়। বাকশাল শাসন ব্যবস্থায় পদার্পণের আগেই বিশেষ ক্ষমতা আইনের মতো কালাকানুন তৈরি করে নেওয়া হয় এবং 1973 সালের সেপ্টেম্বরে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানকেও জরুরি অবস্থা জারির উপযোগী করা হয়। নিবর্তনমূলক বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা জারি, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, মিছিল ও সমাবেশের স্বাধীনতা হরণ, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে তাদের নির্বাহী বিভাগের অধীনে নিয়ে আসা, বিচার বহির্ভূত হত্যা ও খুন এবং নিবর্তনমূলক আটকাদেশের ক্ষমতার মতো পদক্ষেপগুলো ছিল শাসক হিসেবে পাকিস্তানি জেনারেলদের প্রিয় সব শাসন পদ্ধতি। সেই শাসক ও শাসন পদ্ধতির নিন্দা ও পরাজয়ের উপর ভিত্তি করে ৭১-এ যে জনগোষ্ঠীর গর্বিত যাত্রা, তারা মাত্র কয়েক মাসের মধ্যেই একই নোংরা অতীতে পুনরাবৃত্তি ঘটাতে শুরু করে শতগুণ মহিমার সঙ্গে। সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে নিবর্তনমূলকভাবে আটককৃতদের মৌলিক মানবাধিকার হরণ করা হয়। গ্রেপ্তারকৃত কাউকে আটকের কারণ জানানো, আইনজীবীর পরামর্শের সুযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ, 24 ঘন্টার মধ্যে আটককৃতকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার বাধ্যবাধকতা ইত্যাদি সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়। বাকশাল মূলত 1971-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা রিপাবলিক বা প্রজাতন্ত্রের ভিত্তিকে তছনছ করে দেয়। আরও স্পষ্ট করে বললে, বাংলাদেশ নামের যে রাষ্ট্র 1971-এ তৈরি হয়েছিল, সেই রাষ্ট্রকে কার্যত ধ্বংস করে দেয়। বাকশাল মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুভাবে। এক, বাকশাল যে আইনে হয় সেই 4র্থ সংশোধনী আইন 1975-এ সংবিধানের অনুচ্ছেদ 11 সংশোধন করে বলা হয়েছিল, effective participation by the people through their elected representatives in the administration at all levels shall be omitted, যার বাংলা করলে দাঁড়ায়, সংশোধনের আগে সংবিধানের 11 অনুচ্ছেদে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের যে কথা বলা ছিল, এখন তা বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক গোষ্ঠীর নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতা থাকল না। 2, সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাবার যে মৌলিক অধিকার 44 অনুচ্ছেদে স্বীকৃত ছিল, বাকশাল সংশোধনীতে সেই 44 অনুচ্ছেদকেই বিলুপ্ত করে দেওয়া হয়। একই সাথে 102 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেবার আদালতের ক্ষমতাকেও একই সাথে বাতিল করা হয়। সোজা কথায় 4র্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হবার মৌলিক অধিকার রদ করেছিল এবং রাষ্ট্রকে লাগামহীন ক্ষমতা দিয়েছিল। এমন লাগামহীন ক্ষমতা পেলে তা আর রিপাবলিক বা প্রজাতন্ত্র থাকে না, জনগণ আর নাগরিক থাকে না,
এটা হয়ে যায় রাজত্ব বা রাজতন্ত্র, আর জনগণ হয়ে যায় মধ্যযুগের রাজা বাদশাহ ও সম্রাটদের আজ্ঞাবহ অনুগত প্রজা। বাংলাদেশ বাকশালের মানুষকে নাগরিক থেকে প্রজাতে নামিয়ে এনেছিল, আর বাংলাদেশ রাষ্ট্রকে রিপাবলিক বা প্রজাতন্ত্র থেকে রাজতন্ত্রে অধপতিত করেছিল। 25শে জানুয়ারি সকাল 10টায় জাতীয় কবিকে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে আনার ব্যবস্থা করা হলো। তিনি এলেন। অনুষ্ঠান চলছিল রাষ্ট্রপতির অফিসে। ইতিমধ্যে সংসদে সংশোধনী এবং সংবিধানের 4র্থ সংশোধনী পাশ হয়ে গেছে। সংসদ থেকে বার্তাবাহক 2 মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জু ও শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গভবনে এলেন মোহাম্মদুল্লাহর পদত্যাগপত্রের শেখ মুজিবের কাছে নিয়ে যাবার জন্য। শেখ মুজিব অপেক্ষা করছেন সংসদে। এই পদত্যাগপত্র পৌঁছার সঙ্গে সঙ্গে স্পিকারের কাছে শপথ গ্রহণ করে তিনি দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন। তাদের কোনো মতে একটু সবুর করতে বলে ভেতরে গিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহকে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পদক পরিয়ে দেওয়ার কাজ সেরে নেওয়া হলো। কোনো মতে চা পর্ব সেরে কবিকে গাড়িতে তুলে দেওয়া হলো। শাহ মোয়াজ্জেম ফাইলটি প্রেসিডেন্টের সামনে রেখে বললেন, সই করুন। সই করার পর থেকে আপনি আর রাষ্ট্রপতি থাকবেন না। মোহাম্মদুল্লাহ সাহেবের একটু সময়ের প্রয়োজন ছিল, কিন্তু তারা তাকে সেই সময় দিতে পারলেন না। তিনি একবার শাহ মোয়াজ্জেমের মুখের দিকে তাকিয়ে ক্ষীণ হেসে বিলটিতে স্বাক্ষর করে দিলেন। ফাইল নিয়ে সচিব কক্ষের বাইরে যেতেই শাহ মোয়াজ্জেম বললেন, চিন্তার কারণ নেই, লিডার আপনাকে জানাতে বলেছেন আপনাকে মন্ত্রী করা হবে। তিনি বললেন, শাহ সাহেব, তাকে বলো আমাকে পূর্ণ অবসর দেওয়া যায় না। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর মন্ত্রী তো ভালো লাগবে না, ভালো দেখায়ও না। কিন্তু তিনি কেবল মন্ত্রিত্বই নয়, পরবর্তীকালে একজন সাধারণ এমপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনিই ছিলেন সেই ভাগ্যবান ব্যক্তি যিনি ডেপুটি স্পিকার, স্পিকার, রাষ্ট্রপতি, মন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং এমপি হিসেবে ক্রমান্বয়ে কাজ করেছেন। দলও করেছেন প্রায় সবকটি। ঠাট্টা করে তার রাজনৈতিক সহকর্মীরা বলতেন, আপনার শুধু দারোগা হওয়া বাকি আছে। 1974-এর 28শে ডিসেম্বর সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করে গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দেওয়া হয়। তবে সিদ্ধান্ত আকস্মিক নয়। রাজনৈতিক মহল মাসাধিককাল যাবৎ এমন আশঙ্কার কথাই আলোচনা করে এসেছে, কেননা গুজব রটেছিল যে শেখ মুজিবুর রহমান পার্লামেন্টারি ব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু করার এবং নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করার চেষ্টা করছেন। জরুরি অবস্থা বলবৎ করতে গিয়ে শেখ মুজিব সেই পুরনো জুজুর ভয়ই দেখিয়েছেন যে বাংলাদেশে প্রো পাকিস্তানিরা এখানে সক্রিয়। কিন্তু অধিকাংশ পর্যবেক্ষক একমত যে যেহেতু আওয়ামী লীগ সরকার, যে সরকার 1971 সালের 16 ডিসেম্বরে বাংলাদেশের জন্ম থেকে শাসন করে আসছে, ব্যর্থ হয়েছে, সেই জন্যই জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকার যে ওয়াদা পালনে ব্যর্থ হয়েছে তার জ্বলন্ত প্রমাণ দেখা যায় গ্রাম বাংলায়, যেখানে দুর্ভিক্ষ এবং পুষ্টিহীনতায় হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছে, আর যারা বেঁচে আছে সরকারের গুন্ডাবাহিনীর ভয়ে সর্বক্ষণ সন্ত্রস্ত। পাশ্চাত্যের খ্যাতনামা সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ শিরোনাম করল, মুজিব একনায়কতন্ত্র কায়েম করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তার দেশে পার্লামেন্টারি গণতন্ত্রের শেষ চিহ্নটুকু লাথি মেরে ফেলে দিয়েছেন। গত শনিবার ঢাকায় পার্লামেন্টের 1 ঘণ্টা স্থায়ী অধিবেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতার জেরে শেখ মুজিবকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য তাকে ক্ষমতা অর্পণ করেছে। অনেকটা নিঃশব্দে গণতন্ত্রের কবর দেওয়া হয়েছে। বিরোধী দল দাবি করেছিল এই ধরনের ব্যাপক ভিত্তিক শাসনতান্ত্রিক পরিবর্তনের ব্যাপারে আলোচনার জন্য 3 দিন সময় দেওয়া উচিত। জবাবে সরকার এক প্রকার প্রস্তাব পাশ করালো যে এই ব্যাপারে কোনো বিতর্ক চলবে না। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস গৃহযুদ্ধের পর বিধ্বস্ত কিন্তু গর্বিত স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিব এমপিদের বললেন, পার্লামেন্টারি গণতন্ত্র ঔপনিবেশিক শাসনের অবদান। তিনি দেশের স্বাধীন আদালতকে ঔপনিবেশিক ও দ্রুত বিচার ব্যাহতকারী বলে অভিযুক্ত করেন। প্রেসিডেন্ট এখন খেয়াল খুশিমতো বিচারগণকে বরখাস্ত করতে পারবেন। নাগরিক অধিকার বিন্দুমাত্র যদি প্রয়োগ করা হয় তা প্রয়োগ করবেন নতুন পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত বিশেষ আদালত। নির্বাহী আদেশের মাধ্যমে একটি জাতীয় দল প্রতিষ্ঠার জন্য নতুন শাসনতন্ত্র মুজিবকে ক্ষমতা দিয়েছে। এটাই হবে দেশের একমাত্র বৈধ রাজনৈতিক দল। যদি কোনো এমপি এই দলে যোগদান করতে নারাজ হন অথবা এর বিরুদ্ধে ভোট দেন, তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। এহেন পদক্ষেপের বিরুদ্ধে ঢাকায় সমালোচনা বোধগম্য কারণেই চাপা রয়েছে। কিন্তু 315 সদস্য বিশিষ্ট পার্লামেন্টের সর্বমোট 8 জন বিরোধী দলীয় সদস্যের 5 জনই প্রতিবাদের সভাকক্ষ ত্যাগ করেন। আওয়ামী লীগের 11 জন সদস্য ভোট দিতে আসেননি। তাদের মধ্যে ছিলেন স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ গেরিলা বাহিনীর নায়ক ও প্রাক্তন মন্ত্রী জেনারেল M.A.G. ওসমানী। শোনা যায় তিনি আওয়ামী লীগ থেকে ইস্তফা দিয়েছেন। নতুন এই শাসনতন্ত্রের বলে শেখ মুজিব 1980 সাল পর্যন্ত বাংলাদেশ স্বেচ্ছাচারিতার সঙ্গে শাসন করতে পারবেন।
নতুন শাসনতন্ত্র 1973 সালে নির্বাচিত জাতীয় পার্লামেন্টের মেয়াদ 2 বছর অর্থাৎ 1980 সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে পার্লামেন্ট অধিবেশন বছরে মাত্র 2 বার অল্প সময়ের জন্য বসবে। ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও কাউন্সিল অফ মিনিস্টার্সের মাধ্যমে সরকার পরিচালিত হবে। সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বাংলাদেশের ঘনায়মান আর্থিক এবং সামাজিক সংকটে বিদেশি পর্যবেক্ষকগণ সন্দিহান যে দেশে একনায়কতন্ত্রের আদৌ কোনো প্রয়োজন আছে, কিংবা এরকম একনায়কতান্ত্রিক শাসন পরিচালনার পক্ষে প্রয়োজনীয়তার যোগ্যতা এবং গুণাবলী শেখ মুজিবের আছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে নিশ্চিত দুর্ভিক্ষ এবং অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে, শেখ মুজিবের নতুন ক্ষমতা ও নতুন শাসনতন্ত্র তাতে তেমন কোনো তারতম্য ঘটাতে পারবে কিনা। 1 মাস আগে শেখ মুজিব জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বামপন্থী গেরিলা নেতা সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই সন্দেহ দেখা দিয়েছে যে জরুরি অবস্থা এবং জরুরি আইন প্রয়োগে বিন্দুমাত্র সুশাসন প্রতিষ্ঠা সম্ভব কিনা, যেখানে বর্তমানে সুশাসন বলতে কিছুই নেই। একদলীয় শাসন সৃষ্টির ফলে দুর্নীতি দূর না হয়ে বরং বাড়তে থাকবে, কেননা উদ্ধত ও বেপরোয়া আওয়ামী লীগারদের ঠেকাতে কিংবা প্রতিহত করতে পারবেন একমাত্র প্রেসিডেন্ট। কিন্তু তিনি থাকবেন অতিরিক্ত কাজের চাপে। সরকার বিরোধীরা যতই আত্মগোপন করতে বাধ্য হবে, ততই গ্রাম বাংলায় চরমপন্থী গেরিলা ও তাদের সহযোগী লুটতরাজকারীদের সমর্থন বাড়তে থাকবে। বাংলাদেশের মানুষ যে পাকিস্তান আমলের চাইতে খারাপ দিন কাটাচ্ছে, সেটা নিরপেক্ষ একাডেমিশিয়ানদের কথাবার্তাতেও ফুটে উঠেছিল। দেলোয়ার বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর উইলিয়াম ডব্লিউ বয়ার বলেন, বহুল প্রচলিত খাদ্যাভাব ও রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের সমস্যার অংশ মাত্র। এশিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জ্ঞান অন্বেষণে 1 মাস কাটিয়ে গিয়েছিলেন প্রফেসর বয়ার। এক সাক্ষাৎকারে বয়ার বলেন, বাংলাদেশে মানবিক প্রচেষ্টার কোনো ক্ষেত্রেই অসুবিধামুক্ত নয়। কল্পনা করুন যে যুক্তরাষ্ট্রের উইসকনসিন স্টেট অতিক্রম করতে 1 মাসকেই তারও বেশি সময় লাগছে, তাহলে বাংলাদেশের পরিবহন সমস্যা উপলব্ধি করতে পারবেন। কোনো সময় একটা ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে রাজধানী ঢাকায় এসে পৌঁছতে কয়েক মাস লেগে যায়, যদিও গোটা দেশটা আয়তনে প্রায় উইসকনসিনের সমান। ক্ষুদ্র মন্তর গতিসম্পন্ন খেয়া নৌকায় বড় বড় নদী পার হওয়াটাই এখানকার প্রধান সমস্যা। হয়তো 50টি ট্রাক সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছে নদী পার হতে, কিন্তু খেয়া নৌকা এক দফায় মাত্র 2টো ট্রাক নিতে পারে এবং নদী পার হতে কয়েক দিন লেগে যেতে পারে। রাজনৈতিক দুর্নীতি দেশটির প্রগতিকে ব্যাহত করেছে। ডকে সিমেন্ট বস্তায় স্তূপকৃত হয়ে আছে এবং বৃষ্টিতে ভিজে জমাট বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে। মুষ্টিমেয় লোকের অবৈধ লাভের জন্য আমদানিকৃত খাদ্যশস্য দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, আর লাখ লাখ লোক মরে যাচ্ছে অনাহারে। শিল্প কলকারখানায় উৎপাদন হতাশাব্যঞ্জক। অনাহারী হচ্ছে 1 নম্বর সমস্যা। পার্লামেন্টের একজন সদস্য বয়ারকে বলেন যে তার জেলায় শতকরা 25 জন লোক অনাহারের পর্যায়ে রয়েছে। বাংলাদেশের মাপকাঠিতে এর অর্থ এই যে আজ একবেলা খাওয়া, তাও অর্থাহার, কাল উপোস, পরের দিন আবার একবেলা এবং অর্থাহার। প্রশাসনিক ব্যাপারেও বাংলাদেশ পিছিয়ে গেছে। বয়ার বলেন, কেউ সিদ্ধান্ত নিতে পারে না। ওষুধপত্র বোঝাই একটা মালগাড়ি ঢাকা রেলওয়ে স্টেশনে পড়েছিল। যে কর্মচারীটি চার্জে ছিলেন তিনি বললেন, গাড়ির তালা খুলে বের ওষুধ করা, এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন। জনৈক আমেরিকান এইড অফিসার নিরাশ হয়ে কয়েকজন শ্রমিককে পয়সা দিয়ে তালা ভাঙিয়ে খুদে বাঙালি কর্মচারীকে দেখিয়ে দিলেন যে উপরওয়ালার অনুমোদন আর দরকার নেই। গত জানুয়ারি মাসের চেয়ে এখন অবস্থার হয়তো যৎসামান্য উন্নতি হয়েছে, কিন্তু 1971 সালের আগেকার দিনগুলোর মতোই হয়নি। তখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। বয়ারের মতে প্রায় সকলেই একমত যে অর্থনৈতিক দিক দিয়ে বাঙালিরা তখন অধিকতর ভালো ছিল। বাংলাদেশ সফরটি কোনো রকমই আনন্দদায়ক ছিল না, তেমন কিছু করার মতোও ছিল না। শুধু বই পড়েছি, অনেক বই, বললেন বয়ার। তিনি মনে করেন বাংলাদেশ দুনিয়ার বিভিন্ন দেশ থেকে এত যে সাহায্য পাচ্ছে, 1972 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ $2 বিলিয়ন বেশি সাহায্য পেয়েছে এবং এর মধ্যে আমেরিকা দিয়েছে 500 মিলিয়নের উপর। তার কারণ বাংলাদেশের শোচনীয় অবস্থা দুনিয়ার সর্বত্র সহানুভূতির উদ্রেক করে। বয়ার বলেন, তিনি বাংলাদেশে থাকতে জনৈক সরকারি কর্মচারী তাকে বলেছেন যে কোনো দিক দিয়ে বাংলাদেশের গুরুত্ব নেই। বয়ার বলেন, মজার ব্যাপার এই যে বিদেশি কাউকে জিজ্ঞেস করুন এদেশে কেন এসেছেন, জবাবে কেউ সহানুভূতির বিষয়টি বলবে না, কারণ এই দেশে ক্ষমতাসীন মহল সহানুভূতির কথা স্বীকার করতে পছন্দ করে না। বাকশাল বিশ্ববিদ্যালয়গুলোকেও ক্ষমতার অংশভোগী করে নিয়েছিল।
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ১১৫ জন সদস্যের মধ্যে ঢাকা, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষকে শেখ মুজিব স্থান দিয়েছিলেন। জাতীয় দলের কেন্দ্রীয় কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের স্থান নিয়ে সরাসরি বিধিবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসার আয়োজন তিনি সম্পূর্ণ করলেন। বাকশালের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কোনো ঘোরপ্যাচ ব্যতি রেখে প্রত্যক্ষভাবে সরকারি শাসন বলবৎ করা হয়। পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব করত বটে, কিন্তু প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা পরিচালনায় প্রকাশ্যে কোনো হস্তক্ষেপ করত না। শেখ মুজিবই প্রথম বিশ্ববিদ্যালয়কে ক্ষমতার অংশীদার করলেন। প্রথমত, বিশ্ববিদ্যালয়সমূহের আলাদা অস্তিত্ব, আলাদা আইনকানুন এগুলোকে তিনি ক্রমেই ভেঙে নতুন করে সাজিয়ে তার মধ্যে সরকার বিরোধিতার বীজকে উপড়ে ফেললেন। দ্বিতীয়ত, যে আধুনিক শিক্ষাভিমানী পণ্ডিত সমাজ তাকে অবজ্ঞা করেন, তাদের অন্তর্লালিত অহংকার চূর্ণ করে দেন। বাকশালের আইন এমনভাবে রচনা করা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদেরও তার আওতার বাইরে থাকার উপায় রইল না এবং শেখ মুজিবের সিংহাসনের পেছনে না দাঁড়িয়ে তাদের কোনো গত্যন্তর থাকল না। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়কে নিজের হাতের মুঠোয় পুরে তিনি দেশের এবং বিশ্ববাসীর সামনে প্রমাণ করতে চাইলেন যে তিনি মন্দ অর্থে একনায়ক নন। দেশের কৃষক সমাজ থেকে শুরু করে সারস্বত সমাজ পর্যন্ত তাকে অনুরোধ উপরোধ করেছে এবং দেশের মানুষের সমবেত প্রার্থনা তিনি অগ্রাহ্য করতে পারেননি। এর ফলও শেখ মুজিব পেলেন হাতে হাতেই। বিশ্ববিদ্যালয়কে ক্ষমতার অংশ দেওয়ার সঙ্গে সঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের প্রবীণ উপাচার্য এক পত্রিকার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে বলেই বসলেন যে শেখ মুজিবুর রহমানের মতো একজন বলিষ্ঠ নেতা 1000 বছরে জন্মগ্রহণ করেনি। শেখ মুজিবুর রহমান যে বলিষ্ঠ নেতা সে বিষয়ে কারো সন্দেহ নেই, কিন্তু এই উপাচার্য তা প্রকাশ করার জন্য এই সময়কে বেছে নিয়েছিলেন কেন? তিনি তার বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে তাদের বাকশালে যোগদানের আবেদনপত্র সহ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আসলেন। সেই ছবি কাগজে ফলাও করে প্রকাশিত হলো। এই উপাচার্য ভদ্রলোককে দেশের মানুষ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবেই জানতেন। অতটুকু দাসত্ব মনোবৃত্তি তার কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি। তার এই ধরনের কার্যকলাপে দুরকম প্রতিক্রিয়া হলো। তার মতো লোকের পক্ষে তথাকথিত জাতীয় দলের প্রতি এই ধরনের কাণ্ডজ্ঞানহীন তোষামোদী দেখে জ্ঞানী গুণী সমাজের একাংশ চিন্তিত হয়ে উঠল, আরেক অংশের প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে গেল। অন্যদিকে রাষ্ট্রপতির সঙ্গে তার দহরম মহরম অন্যান্য উপাচার্য এবং শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রধান ব্যক্তিদের অনেকের মনে ঈর্ষার উদ্রেক করেছিল। সন্দেহ নেই, তিনি যদি রাষ্ট্রপতির সঙ্গে অত বেশি মাখামাখি করার সুযোগ আদায় করে ফেলেন, তাতে অন্যদের সুযোগ সুবিধা মাঠে মারা যাবার আশঙ্কা। তাই অন্যরাও উঠে পড়ে লাগলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিক আবুল ফজল ছাড়া সকল উপাচার্যই নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মচারী এবং শিক্ষকদের বাকশালে যোগ দেওয়ার জন্য ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছিলেন। এই ব্যাপারে সরকারের সমর্থক সংগঠন ছাত্রলীগ উপাচার্যদের সহায়তা দিয়ে আসছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাকশালে যোগদান করার জন্য ভয়ভীতি এবং নানামুখী চাপের সম্মুখীন হতে হয়েছিল। প্রত্যেক অধ্যক্ষ বিভাগীয় শিক্ষকদের মধ্যে আবেদনপত্র বিলি করেছিলেন এবং সরকারি প্রচারণায় তরুণ শিক্ষকদের সই করতে অনেক ক্ষেত্রে বাধ্য করেছিলেন। অনেক শিক্ষকই স্বতঃপ্রবৃত্ত হয়ে সই করতে চাননি, কিন্তু হুমকি, ভীতি এবং চাপের মুখে তাদের বেশিরভাগই আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। যে সকল শিক্ষক সই করেননি তাদের নাম বাকশাল কেন্দ্রীয় অফিসে পাঠিয়ে দেওয়া হলো। সরকার সমর্থক ছাত্রলীগ এই বিদ্রোহী শিক্ষকদের দেশদ্রোহী হিসেবে ধরে নেওয়া হবে বলে হুমকি দিয়ে প্রচারণা শুরু করল। এই জোরজুলুম, ভয়ভীতি, সন্ত্রাসের মধ্যেই 75-এর 14ই আগস্ট সন্ধ্যাবেলা দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র 15 জন শিক্ষক বাকশালের সদস্যপদের জন্য আবেদনপত্রে সই করেননি। বাকি সকল শিক্ষকের সই সংবলিত আবেদনপত্র সংগৃহীত হয়ে গেছে। 15 আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল এবং তখন হাজারখানেক শিক্ষকের আবেদনপত্র তার সকাশে দাখিল করার কথা ছিল। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন এবং তাদের কাছে তার নেতৃত্বের প্রতি একনিষ্ঠ সমর্থনের প্রতিশ্রুতি চাইবেন। শিক্ষকরাও হাত তুলে তিনি যা বলবেন তার প্রতি সমর্থন জানাতে বাধ্য হবেন, এমনটাই ছিল কর্মসূচি। বাকশাল ঘোষণার পর ঢাকা শহরের বস্তিগুলো সরকার উচ্ছেদ করে। বস্তিবাসীদের টঙ্গীতে স্থানান্তর করা হয়। বিদেশি সাংবাদিক যারা স্বল্পকালের জন্য বাংলাদেশ সফরে আসেন, তাদের কাছে টঙ্গী একটি চাঞ্চল্যকর হরর স্টোরি হয়ে ওঠে। 12টি আশ্রয়কেন্দ্র, 12টি গ্রাম, অসংখ্য ভাঙাচোরা কুঁড়েঘর, এসব নিয়ে গোটা এলাকা এক বিশাল বস্তির রূপ আকার ধারণ করে।
জরুরি অবস্থা ঘোষণার পর প্রথম ক্ষমতা প্রদর্শনে শেখ মুজিব বস্তিগুলো ভেঙে সমান করে দিয়ে বস্তিবাসীদের ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ক্যাম্পে পুনর্বাসন করেন। টঙ্গীর জন্য বস্তুত কোনো অর্থ বরাদ্দ ছিল না। রেড ক্রস খাবার সরবরাহ করছিল। ঢাকার বস্তি জীবন কঠিন ছিল বটে, কিন্তু অনেক বস্তিবাসীরই চাকরি ছিল। টঙ্গী ক্যাম্পে শতকরা মাত্র 5 জনের নিয়মিত রোজগারের ব্যবস্থা ছিল। শতকরা 15 জন অনিয়মিতভাবে রিক্সা, বেবি ট্যাক্সি কিংবা ঠেলাগাড়ি চালাতো। বাকি সবাই একদম বেকার। কর্মসংস্থানের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। বৃষ্টি হলে টঙ্গীর ক্যাম্প জলাভূমিতে পরিণত হবার আশঙ্কা ছিল। বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেন যে বৃষ্টি শুরু হলে টঙ্গী 8 ফুট পানির নিচে ডুবে যাবে, আর তখনই টঙ্গী ক্যাম্পের বাসিন্দাদের সত্যিকারের দুঃস্বপ্ন শুরু হবে। শিকাগো ডেইলি নিউজে এই টঙ্গী নিয়ে একরকম মর্মস্পর্শী রিপোর্ট ছাপা হয়। হাতেম আলী রিক্সা চালিয়ে তার পরিবারের 7 জন ভরণ পোষণ করতে পারত। তারপর একদিন সরকার পরিবারসহ তাকে ঢাকার বস্তি থেকে জোর করে ট্রাকে উঠিয়ে শহরের বাইরে টঙ্গীতে এনে ফেলল। সেখানে তাকে এক ফালি জমি দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে বলা হলো। হাতেম আলী ঢাকায় রিক্সা চালাতে চেয়েছিল, কিন্তু 40 টাকা ঘুষ না দিলে অফিসাররা তাকে লাইসেন্স দেবে না। সে যখন বলল এই ফি সে দিতে পারবে না, তখন তারা খেপে গিয়ে ইংরেজিতে তাকে প্রশ্ন করা শুরু করলো। সেও তাদের মুখের উপর বাংলায় জবাব দিল, ইংরেজি জানবো কেন? যদি ইংরেজি জানতাম তাহলে তো কেরানি হতাম, রিক্সা টানতাম না। সুতরাং হাতেম আলী টঙ্গীতেই রইল। আহন বানুর স্বামী যখন রিক্সাওয়ালা ছিল তখন তাদের সচ্ছলতা ছিল। আহন বানু নিজেও ঢাকায় আয়া বা বেবিসিটার হিসেবে সপ্তাহে 30 টাকা উপার্জন করত, কিন্তু সরকার তাকে ঢাকার বস্তি থেকে উঠিয়ে টঙ্গীতে নিয়ে এসেছিল।